প্রিয় দর্শক, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটি নিউজের নিয়মিত আয়োজন বিজনেস লাঞ্চ। আমাদের আজকের লাঞ্চে আমরা দাওয়াত দিয়েছি সেভেন হর্স লিমিটেড এবং ডরিন ডেভেলপমেন্ট লিমিটেডের সিইও সালেহ মুজাহিদকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। এক তো আছে যে ডেভেলপমেন্ট রিয়েল এস্টেট, সেটাতে কথা বলতেই পারি, এবং সেভেন হর্স সিমেন্ট যে ইতিমধ্যেই এটি একটি প্রতিষ্ঠিত সিমেন্ট ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমি যদি শুরুটা এরকমভাবে করি যে এই সেভেন হর্স সিমেন্ট, এই সিমেন্টের সাথে কিভাবে যুক্ত হলেন আপনি? বেসিক্যালি আমি তো প্রফেশনাল সিইও হিসাবে আমি এই কোম্পানিতে জয়েন করেছি। ওনারা আমাকে হেড হান্ট করে আর কি এখানে সংযুক্ত করেছেন। গত প্রায় বছরখানেক আমি এই ডোরিন গ্রুপের সাথে আছি। ওনাদের সেভেন হর্স সিমেন্ট এই প্রজেক্টটা আমি দেখছি, সেই সাথে আপনার রিয়েল এস্টেটের যেটা আছে ডোরিন ডেভেলপমেন্ট লিমিটেড, এই দুটো প্রজেক্ট আমি দেখছি আর কি। আমি এই ডোরিন ডেভেলপমেন্ট একটু পরে যেতে চাই, আমি সেভেন হর্স নিয়ে একটু কথা বলতে চাই। আমি যে শুরুতে যেমনটা বলছিলাম যে ইতিমধ্যে এটি কিন্তু খুবই প্রতিষ্ঠিত একটি সিমেন্ট ব্র্যান্ড, যে এত সিমেন্ট বাংলাদেশে, তার মধ্যে থেকে এই সেভেন হর্স। তো এই সেভেন হর্স সিমেন্ট মানে সেটার স্পেশালিটি বা বিশেষত্ব কি, যে কেন এটা এত ভালো ব্র্যান্ডের সিমেন্ট? বেসিক্যালি এটা কিন্তু বাংলাদেশের লোকাল যে ইনিশিয়েটিভ ছিল। আগে তো সিমেন্টটা আপনার ইম্পোর্ট করা হতো বাইরে থেকে। এটা 1995 সালে সিমেন্ট ফ্যাক্টরিটা তৈরি হয় বাংলাদেশে। জি, সেভেন হর্স সবচেয়ে পুরনো ফ্যাক্টরিগুলোর মধ্যে একটা। আর এই মুহূর্তে যেটা আমরা মানে সেভেন হর্স সিমেন্টের যেটা বিশেষত্ব, সেটা হলো সিমেন্টের বেসিক ম্যাটেরিয়াল হলো ক্লিংকার। ক্লিংকারটা আমরা ইম্পোর্ট করি। ইম্পোর্ট যখন করি আমরা র ম্যাটেরিয়ালের ব্যাপারে অত্যন্ত সচেতন থাকি। আপনার ট্রাইসিলিকেট ক্যালসিয়াম বলে একটা আছে, কম্পাউন্ড আছে, যেটা ক্লিংকারের বন্ডিংটাকে অনেক বেশি স্ট্রং করে সিমেন্টের। ক্লিংকারের মেইন র ম্যাটেরিয়াল মানে সেটা। তো ওইটার পার্সেন্টেজটা যাতে মিনিমাম আপনার 67% থাকে, সেটা আমরা ইনশিওর করি। যেই কারণে আপনার আমাদের সিমেন্টের বন্ডিংটা অনেক ভালো হয়। আপনার যখন ঢালাই দেওয়া হয় তখন এই ঢালাইয়ের বন্ডিং খুবই ভালো হয় এবং স্থায়িত্বটা বাড়ে, এই আর কি। একটা বিষয় আমরা দেখি যে আসলে এই সেভেন হর্স সিমেন্ট এটি কিন্তু মানে একেবারে খুব বেশি রিমোট এরিয়াতে আমরা দেখি না। মানে এটা কি বিপণন ব্যবস্থার কারণে, যে আপনাদের চাহিদা এতই বেশি যে শহুরে অঞ্চলে খুব বেশি থাকে, কিংবা গ্রামীণ অঞ্চলে খুব বেশি আপনারা সরবরাহ করতে পারছেন না বা পারেন না? ব্যাপারটি কি এরকম, নাকি অন্য কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি আছে আপনার? একদম রিমোটেস্ট এরিয়াতে যেগুলো হয় বেসিক্যালি, যারা আপনার আমরা যেহেতু আমাদের ফ্যাক্টরিটা নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে, একদম রিমোট এরিয়াতে আমরা অনেক সময় যেতে পারি না আপনার ট্রান্সপোর্টেশনের কারণে, কিংবা প্রোডাকশন মানে করে দিতে পারছেন না। সেটা একটা তো আপনার ক্যাপাসিটির একটা বিষয় থাকে। আমাদের এখন মোটামুটি ক্যাপাসিটির কাছাকাছি আমরা চলে গেছি। এখন আমরা এক্সপ্যান্ড করার চিন্তা ভাবনা করছি। আমরা কিছু বল মিল অর্ডার করেছি, তো সেগুলো হয়তো আগামী বছরের মধ্যে আমরা এগুলোকে করব। কিন্তু মেইন যেটা চ্যালেঞ্জ বেসিক্যালি আপনার রিমোট এরিয়াতে ট্রান্সপোর্টেশনে। কারণ আপনি জানেন যে একটা সিমেন্ট ভারী একটা প্রোডাক্ট, 50 কেজির একটা বস্তা হয়, এবং 400 বস্তা, 500 বস্তা বা 1000 বস্তার নিচে যদি আমরা একটু দূরে ট্রান্সপোর্ট করি, কারণ আপনার যেটা ফুয়েল কনজাম্পশন সেটা অলমোস্ট একই রকম থাকে, ফলে পার ইউনিট কস্টটা ঠিক আপনার ভায়াবল হয় না যদি আমরা রিমোট এরিয়াতে যেতে চাই। একে হলো বড় ট্রাক যেতে পারে না, এইসব কারণে একদম রিমোটেস্ট এরিয়াতে আমরা খুব বেশি প্রেজেন্ট হতে পারি না। ওখানে যেসব স্থানীয় সিমেন্ট আছে ওরা কিছুটা মানে সেই জায়গাগুলো ফুলফিল করে। মানে আমার এমনি কৌতূহল যে সেভেন হর্স মানে কেন, মানে নামকরণে সেভেন হর্স কেন? এটা 2 হর্স হতে পারতো, 3 হর্স হতে পারতো, এটার সঙ্গে কি কোনো স্পেশালিটি? এটা বেসিক্যালি এটা যখন নামকরণ করা হয়, হর্স ইটসেলফ আপনার পাওয়ারের খুবই মানে স্ট্রেংথের সেটা 5 হর্স হলে ক্ষতি কি হতো? তো আপনার 7 ইজ এ লাকি নাম্বার, এই কারণে 7 এর সাথে হর্সটা মানে লাকি, শক্তিশালী 7 নাম্বার আর কি।
আচ্ছা, মানে এর পেছনে অন্য কোনো, যেমন এটার সাথে 7 জন উদ্যোক্তা জড়িত না, না। কিংবা ওই ধরনের না, কোনো কিছু নেই? ওরকম কোনো কিছু নেই। উদ্যোক্তা একজনই, এটা আমাদের যিনি চেয়ারম্যান আছেন নূরে আলম সিদ্দিকী সাহেব, উনার উনার ব্যবসাটা, উনি উদ্যোক্তা এবং নামকরণটা ওনারই করা। আচ্ছা, এই আর কি। আর আরেকটি ব্যাপার যেটি বলছিলাম যে আসলে এই সিমেন্ট কিছু কিছু সিমেন্ট আমরা সাম্প্রতিক সময় দেখছি যে দেশের বাইরে রপ্তানি হচ্ছে, জি, আর এই ধরনের রপ্তানির কোনো চিন্তা ভাবনা আছে কি? আমাদের আছে, আমরা অলরেডি মানে রপ্তানির প্রসেসটা শুরু করেছি। হয়তো ইনশাআল্লাহ এবছরই মাঝামাঝি থেকে আমরা রপ্তানির দিকে যাব। আর এই সিমেন্ট শিল্পের মানে সামগ্রিক যে সম্ভাবনা বাংলাদেশে, সেটি কি দেখেন আসলে? বেসিক্যালি সিমেন্ট শিল্প দেশের টোটাল ডেভেলপমেন্টের পরে যে কোনো শিল্পেরই বিকাশ আপনার করে, বিকাশটা নির্ভর করে। বাংলাদেশ একটা প্রচুর সম্ভাবনার দেশ, যদিও আমাদের অনেক ধরনের থাকে, আপনার সীমাবদ্ধতা আছে, তারপরে সমস্যা আছে, তারপরে সিমেন্টের একটা ব্যাপক চাহিদা তৈরি হচ্ছে, আগামীতে আরও তৈরি হবে। কারণ রিয়েল এস্টেট সেক্টরটা যদিও এই মুহূর্তে একটু স্থবির, কিন্তু রিয়েল এস্টেট আস্তে আস্তে করে বাড়বে, শুরু হবে। এর বাইরে যেরকম আছে যে প্রচুর ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে, ডেভেলপমেন্ট মানে সেটা সরকারি লেভেলে হোক, প্রাইভেট লেভেলে হোক। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন একেবারে হচ্ছে না সে কথা ঠিক না। তারপরে আপনার রোডগুলো এখন আপনি দেখবেন যে ঢাকা শহরে গভর্নমেন্ট একটা ইনিশিয়েটিভ নিয়েছেন যে মানে ঢাকা শহরে যত রোড আছে, যেগুলো আপনার বেসিক্যালি বিভিন্ন পাড়ায় মহল্লায় ভেতরে ভেতরে রোডগুলো আপনার সিমেন্ট কংক্রিটের রোড হচ্ছে। মানে এটা কিন্তু ইতিবাচক সিমেন্টের জন্য ইতিবাচক দিক। এর বাইরে যেটা, যেমন পদ্মা সেতুর মতো একটা বড় স্থাপনা হতে যাচ্ছে, যেখানে সিমেন্ট প্রচুর লাগবে, মানে সেখানে কি আপনারা সিমেন্ট সরবরাহ করছেন? আমরা এনলিস্টমেন্টের জন্য আমরা প্রসেস করছি আর কি, প্রসেস করছি। তো মানে সেই দিক থেকে মানে এই সিমেন্টের সম্ভাবনা প্রচুর। আর কি কি, যে আমরা সাম্প্রতিক সময় প্রধানমন্ত্রী একনেক সভায় বলেছিলেন তিনি যে গ্রামীণ অঞ্চলে বা বিশেষ করে যেখানে হাওড় অঞ্চলে সড়ক রাস্তাঘাট যেটি 6 মাসেরও বেশি পানির নিচে থাকে, বা বৃষ্টির প্রধান অঞ্চল, কিংবা আমরা যে সমস্ত জায়গায় বৃষ্টিতে যে সমস্ত রাস্তা নষ্ট হয়ে যায়, সেখানে সিমেন্টের রাস্তা দেখা যায় যে বছরের পর বছর পানি নিচে থাকলেও সেটি নষ্ট হয় না, টিকে থাকে। তো সেক্ষেত্রে সিমেন্ট দিয়ে রাস্তা বানানোর কথা কিন্তু তিনি বলেছেন, এটিকে আপনি কিভাবে দেখেন? এটা ইতিবাচক, সিমেন্ট শিল্পের জন্য অবশ্যই ইতিবাচক, যে কারণে আমরা যারা এই শিল্পের সাথে জড়িত আছি সবাই এক্সপ্যানশনের দিকে যাচ্ছি আর কি। কারণ সিমেন্টের কতগুলো আপনার আছে, মানে এর নিজস্ব বৈশিষ্ট্য আছে, যেই কারণে আপনার সিমেন্টের যে ঢালাই হয়, সেই ঢালাইগুলো পানি সহনীয়, পানি শুষে নেয় না, আপনার শোষণ করে না বলে, এবং পানিতে ক্ষয়ক্ষতিও কম হয়, করোশনটা কম হয়। এইটার জন্য কিছু আমরা ট্রিটমেন্ট করি সিমেন্টটাকে, যাতে মানে এরকম করোশনটা বন্ধ হয়। এবং আমি যেটা দেখছি যে বাংলাদেশে আসলে সিমেন্ট এখন যেসব কোম্পানি আছে যারা ভালো মতো টিকে থাকতে চায়, যারা এক্সপ্যান্ড করতে পারবে, যারা সত্যিকার অর্থে মার্কেটের দিকে তাকাতে পারবে, তারাই টিকে থাকবে ভবিষ্যতে। আমরা দেখছি যে মানে মোট বাজারের যে চাহিদা, তার উপরে ভিত্তি করে কিন্তু শিল্পের অবস্থান তৈরি হয়ে থাকে, নতুন নতুন শিল্প হয়ে থাকে। আমরা দেখছি যে একের পর এক নতুন ব্র্যান্ডের সিমেন্ট কিন্তু আসছে, তার মানে বাজারে চাহিদা আছে এবং উন্নয়নের সঙ্গে সিমেন্টের একটি সম্পর্ক। অবশ্যই সেই সম্পর্কটা আসলে কি? বেসিক্যালি চাহিদা যেটা আছে, এখন সবাই তো এক্সপ্যানশনে যাচ্ছে, অনেকে অনেক বড় করেছে। এই মুহূর্তে সবাই যে একদম 100% আপনার ক্যাপাসিটি ইউটিলাইজ করতে পারছে তা কিন্তু না। কারণ এখন মানে আর্থসামাজিক যে পরিস্থিতি, এখন একটা স্থবিরতা চলছে বাংলাদেশে, সেটা রাজনৈতিক অস্থিরতার কারণে চলছে। যেটা যদি একটু স্থিতিশীল হয়, বেসিক্যালি এই মুহূর্তেই, মানে এখন যে সময়টা শীতকাল, এটা হলো ডেভেলপমেন্টের সময়। কিছুদিন আগে কয়লার কারণে আপনার ইটের প্রাপ্যতা কম ছিল, যে কারণে আপনার ডেভেলপমেন্ট যে কাজগুলো সেগুলো অনেকে বন্ধ রেখেছিলেন, যে ইট আসুক, একটু সস্তা হোক ইটটা, তারপরে করবেন। এখন ইট একটু সহনীয় পর্যায়ে এসছে, কিন্তু এখন যে
অস্থিরতা চলছে, তার কারণে অনেকে আবার কাজে হাত দিচ্ছেন না। মানে এইসব কারণে দেখা যাচ্ছে যে আমরা যারা সিমেন্ট ম্যানুফ্যাকচারিংয়ে আছি এবং মার্কেটিংয়ে আছি, তারা অনেক বেশি ক্রেতামুখী হচ্ছি, ক্রেতা দ্বারে দ্বারে পৌঁছানোর চেষ্টা করছে। একটা সময় সিমেন্ট এরকম ছিল বাংলাদেশে যে সিমেন্টের জন্যে ক্রেতারা হাহাকার করতো, হ্যাঁ, বসে থাকতো যে সিমেন্টটা 1 মাস পরে সিমেন্ট আসলে বাড়ি বানাবো। এখন ব্যাপারটা তা না, আমরা পারলে ক্রেতার ঘরে যে সিমেন্টটা পৌঁছে দিয়ে আসি। এটি মানে এটাই কি আসলে আপনাদের ভালো করার প্রধান মার্কেটিং পলিসি? এটা ভালো করার প্রধান মার্কেটিং পলিসি তো বটে। এছাড়া যেটা আপনার, যেমন ধরুন ক্রেতারা সিমেন্টের ভালো মন্দর ব্যাপারটা আগে বুঝতো না, এখন আমরা বোঝানোর চেষ্টা করছি যে এই কারণে, যেমন গ্রামাঞ্চলে এখনও যারা ক্রেতা আছেন তারা হলো যত দ্রুত জমাট বাঁধবে তারা সেই সিমেন্টটাকে খুব ভালো মনে করেন। বেসিক্যালি সিমেন্ট দ্রুত জমাট বাঁধলে ওটা তাড়াতাড়ি ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেই কারণে আমরা যেটা বলি যে একদম সঠিক সময়ে জমাট বাঁধতে হবে। এর একটা নির্দিষ্ট সময় আছে, যেটা ঢালাইয়ের ক্ষেত্রে ন্যূনতম পক্ষে 21 দিন, আর ঊর্ধ্বে যতটা সময় রাখা যায় সাধারণত 28-30 দিনে ঢালাইটা মানে এই সময়টুকু দিতে হবে। এখন আমাদের অনেক ধরনের চ্যালেঞ্জ সিমেন্ট ইন্ডাস্ট্রিতে ফেস করতে হচ্ছে ইদানিং। সেটা হলো, যেমন আমরা যখন ক্রেতার কাছে পৌঁছাতে যাচ্ছি আমাদের অনেক বেশি ইন্টারমিডিয়ারি মানে এর মাঝখানে ঢুকে পড়ছে। যেমন যারা ডিলার আছেন, যারা রিটেলার আছেন, তাদেরকে যখন আমরা বিক্রয়ের জন্য, যেহেতু আমাদের এক ধরনের ক্যাপাসিটি আছে, আমরা বিক্রয়ের জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা করছি, তখন তাদেরকে কিছু সুযোগ সুবিধা আমাদেরকে দিতে হচ্ছে, যেটা বিভিন্ন ফর্মে, ট্রেড ডিসকাউন্ট, ক্রেডিট। ফলে এক ধরনের ফাইটিং, মানে খুব মানে বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে এক ধরনের যুদ্ধ ভাব চলে আসছে। তো এর ফলে অনেক ব্র্যান্ড সাফারও করতেছে, মানে আপনার অপরিকল্পিত ঋণ দেওয়ার ফলে নামার ফলে তাদের রিকভারি খুব খারাপ হচ্ছে। ফলে মানে তারা খুব মানে যেটাকে বাংলা ভাষায় বলে, মানে যেটা ইংরেজিতে বলে ব্লিডিং হচ্ছে, তাদের লস হচ্ছে। তো কাজে অনেক ধরনের চিন্তা ভাবনা, মানে আমাদের, যেমন আমরা খুব বেশি এক্সারসাইজ করছি যে কস্টিং এর পরে এটাকে কিভাবে কমানো যায় দামটা, বিভিন্ন রকম কম্পোজিশন। এই দাম নিয়ে আমার কিছু প্রশ্ন আছে, আমি একটা ছোট্ট বিরতির পর আবার এগুলো নিয়ে কথা বলতে চাই। দর্শক, অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি, থাকুন এটি নিউজের সাথে।